সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এ বিষয়ে কিছু কথা বলবো এবং বর্তমানে যে উপদেষ্টা পরিষদ যে নিয়োগ হয়েছে এবং এটা থেকে কিছু স্টেক হোল্ডার আছে বা সমাজের কিছু লোক নিয়োগের প্রক্রিয়া নিয়ে কিছু দ্বিমত বা কিছু কোশ্চেন করেছে, এটা নিয়ে কথা বলবো। তার আগে আমি বলবো যে বাংলাদেশে যে সাম্প্রতিক যে ছাত্রদের মাধ্যমে যে রিসেন্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে অনেকে বলছে যে দ্বিতীয় স্বাধীনতা। তারা মনে করে যে 1947 সালে স্বাধীনের পর 1971 সালেও স্বাধীনতার পরেও জাতির যে দুঃখ এবং কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউটগুলি আছে বাংলাদেশে এবং বাংলাদেশের ক্ষুধা দারিদ্র বা পরিপূর্ণ স্বাধীনতার ফল এ জাতি ভোগ করতে পারে নাই। এই জন্য এর পরে দীর্ঘ 17 বছরও একটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই। দেন কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে যে গণ অভ্যুত্থান হলো 2024-কে তারা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে বলছে। এখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, সেহেতু আওয়ামী লীগের পুরো রেজিমের উপরে তাদের একটা ক্ষোভ জন্ম নিয়েছে। স্বভাবত এটা হওয়ার কথা যে রিসেন্ট যেহেতু তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের নেত্রী যেহেতু ইন্ডিয়া পালিয়ে গেছে, তো বাংলাদেশে কেউ এভাবে পালিয়ে যায় নাই। অতীতে আমরা দেখি একটা বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে চলে গেছেন। এখন যে উপদেষ্টা নিয়োগ হলো, যে কালকে যে উপদেষ্টা নিয়োগ হলো, যে 3 জন উপদেষ্টা নিয়োগ হলো, এটা নিয়ে পক্ষ বিপক্ষ এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করছে। আর আমরা জানি যে প্রফেসর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, বাংলাদেশের অনলি ওয়ান নোবেল লরিয়েট, সে প্রফেসর ইউনূস যখন বাংলাদেশে যে বিপ্লব হয় তিনি তখন ফ্রান্সে ছিলেন। এরপরে ফ্রান্সে থাকার পরে যে বাংলাদেশে মূলত আমরা জানি যে 3 দিন তেমন কোনো সরকার ছিল না, একটা সরকারবিহীন অবস্থায় 3 দিন ছিল। দেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর আরও কিছু উপদেষ্টা নিয়োগ পেয়েছে। দেন সাম্প্রতিক আরও 3 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছে এবং আমরা জানি যে ছাত্রদের মধ্য থেকেও 2 জন উপদেষ্টা সরকারে আছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মাঠে আছে, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে, তারা সরকারের বিভিন্ন দুষ্টুদিও তারা ধরিয়ে দিচ্ছে। এখন ছাত্রদেরকে দেখলাম যে যারা মাঠে আছে তাদেরকে দেখলাম যে উপদেষ্টা পরিষদ নিয়োগে তারা এটা কিছু ক্রিটিসিজম করছে। এখন আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা বা প্রফেসর ইউনূস যেহেতু বলেছেন যে ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা, তাহলে তাদের সাথে কনসালটেশন করা উচিত। এটা কি করা উচিত ছিল? এটা দিয়ে ডিবেট হতে পারে, যে হয়তো আলাপও করতে পারতেন যারা নিয়োগকর্তা ছিলেন, যে নতুন উপদেষ্টাদের, যেহেতু তারা একটা বড় স্টেক হোল্ডার। এখন তারা যেহেতু আওয়ামী লীগ যে রেজিমের পতন হয়েছে, তারা স্বভাবত এখন তারা ওই মাইন্ডের কাউকে চাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় যে অপ্রিয় হলো সত্য, যে 16-17 বছরের যেহেতু তাদের শাসন ছিল, এখন অনেকে বিভিন্নভাবে নিজের স্বার্থের কারণে বা নিজের কোনো ব্যবসায়িক কারণে বা সামাজিক কারণে অনেকে আওয়ামী লীগের অনেকের সাথে মিশেছেন এবং অনেক সময় এটা নাও হতে পারে সে মিশেছে, কিন্তু অনেক সময় সে তাদের পলিসির সাথে একমত ছিল না, এটা হতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো এখনো সত্যিকার অর্থে মানুষের অন্য মতের প্রতি শ্রদ্ধা নাই, এটাও সত্য। আমি যেটা বিশ্বাস করি যে ব্যক্তিগতভাবে, এটা হচ্ছে যে একটা দেশের এখন আপনি সকল মতের লোক এখানে থাকতে হবে, সকল মতের লোকের বসবাস হচ্ছে একটা সোসাইটি, এটা মনে প্রাণে আপনার বিশ্বাস করতে হবে। এখন যেহেতু একটা বিপ্লব হওয়ার পরে যারা পরাজিত, যারা আইডিয়া পোষণ করে, পরাজিত যে ফোর্স আছে, এখন তাদেরকে যদি আপনি কোনো একটা বিচার ছাড়া বা কোনো একটা প্রক্রিয়া ছাড়া যদি তাদেরকে যদি সমাজে যদি পুনর্বাসন চেষ্টা করা হয়,
তাহলে এটা যারা স্টেক হোল্ডার আছে তাদের পক্ষ থেকে একটা ক্রিটিসিজম আসবে, এটা আসাই স্বাভাবিক। এর জন্য যারা সরকারে আছেন তাদের যে কোনো সিদ্ধান্ত মানে যে কোনো কাজ করতে তাদেরকে অনেক হিসাব নিকাশ করা লাগবে, এটা হচ্ছে মেন বিষয়। আর হচ্ছে যে আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা সমাজে বিভিন্ন দলের বা বিভিন্ন মতের লোকের মধ্যেও ভালো লোক আছে, এবং একজন উপদেষ্টা যখন বা একজন মন্ত্রী যখন শপথ নেয় সে তখন দেশের সংবিধানের মধ্যে দায়বদ্ধ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের কাছে যে অপশন ছিল, তারা যখন গণ অভ্যুত্থান করেছে তারা আগের প্রেসিডেন্টের কাছে শপথ নিয়ে না নিয়ে তো তার একটা বিপ্লবী সরকার করতে পারত, তারা তো সেটা করে নাই। তারা যদি সেটা করতো তাহলে তারা নতুন করে সংবিধান লেখাটা আর অনেক সহজ হয়ে যেত, দেশের জন্য যেটা ভালো হয় তারা আলাপ আলোচনার মাধ্যমে সেটা করতে পারত। এটা একটা সুযোগ তারা মিস করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সামনের দিকে যদি এগিয়ে যেতে হয় তাহলে যারা এই আন্দোলনে যারা ছিল, এই আন্দোলন তো একটা মানে যে আপনি যদি বলেন যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে 17 বছরে এটার পাটাতন তৈরি হয়েছে আস্তে আস্তে। পরে কোটা সংস্কারকে যখন তারা বেশিরভাগ দমন করতে চাইছিল, পরে এটা একটা গণরোষে পরিণত হয়েছে। এই জন্য এটার স্টেক হোল্ডার হচ্ছে মানে যারা বঞ্চিত হয়েছে তারা সবাই এখন এই জন্য সবার সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য যারা এখানে যারা মানে গত যে 24-এর যে অভ্যুত্থানের যারা অ্যাগনিস্ট অফ ফোর্স, তাদেরকে যদি এই মুহূর্তে যদি আপনি কোনো একটা বিচার ছাড়া বা কোনো একটা জাজমেন্ট ছাড়া বা কোনো একটা প্রক্রিয়া ছাড়া যদি আপনি পুনর্বাসন করেন তাহলে এটার সমালোচনা হবেই। এই জন্য ছাত্রদের সাথে, যেহেতু তাদের নিয়োগ করতে হচ্ছে ছাত্রদের সাথে যদি আলোচনা করা হয় তাহলে এটা নিয়ে তেমন আর কোশ্চেন হওয়ার কথা না। অথবা সমাজের বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, ওদের সাথে আলোচনা করতে হবে কোনটা খারাপ কোনটা ভালো, সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই দিন শেষে। তো আমরা আশা করি যে সরকার যে মানে একটা প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটা দ্রুত একটা ইলেকশনের দিকে যাবে, এটাই জাতি প্রত্যাশা করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।